নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাচ্ছি বাঙালির আমেরিকা দর্শন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই অসাধারণ ভ্রমণ কাহিনীটির সপ্তদশ পর্ব। লেখক আছেন নিউ ইয়র্কে জামিনীদার বাড়িতে। আগের দিনই দেখে এসেছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এরপর রাত জাগা আমার ভারী প্রিয় অভ্যাস। লেখালেখি ভাবনা চিন্তার পক্ষে নিশুত রাতের এমন অনাবিল অবকাশ আর নেই। তাই বহু কাল ধরে আমার রাত্রি জাগরণের একটি অভ্যাস আছে। সেই নিশি জাগরণ যদি আড্ডার কারণে হয় তাহলেও তেমন খারাপ লাগে না। আমার মতো যামিনীদারও এই রাত চড়া স্বভাব আছে। লোকটি মূলত আড্ডাবাজ, তবে তার আড্ডার বিষয়বস্তু কিছু উচ্চাঙ্গের। মার্কিন শিল্পকলা, সঙ্গীত ও নাটক নিয়ে তাঁর চর্চা বেশ গভীর। একটু অনুযোগের গলায় বললেন, এখানে যেসব বাঙালি এসে বাস করছে তাদের মুশকিল কি জানো? তারা ডলার কামানো আর সুখে থাকা ছাড়া আর কিছু বুঝতে চায় না। দেখবে বাঙালিরা আমেরিকান মেইন স্ট্রিমের সঙ্গে মিশতে পারে না বা চায় না। তারা তাদের মতো করে থাকে আলগা আলগা। অথচ এই দেশটার একটা বিরাট ঐতিহ্য আছে, ব্যাপক সাংস্কৃতিক চর্চা আছে, কিন্তু সেই খবর ওদের কাছে পাবে না। এখানকার কৃষ্ণাঙ্গদের কাছেও আছে এক ভিন্ন রকম কালচারাল ভেঞ্চার। এখানকার বাঙালিরা এসবের ধারই ধারে না। কিন্তু এমনও তো হতে পারে যে এখানে বাঙালিরা একটা আলাদা প্যারালাল কালচার গড়ে তুলতে চাইছে নিজেদের আইডেন্টিটি বাঁচিয়ে রাখতে। যামিনীদা ক্ষুব্ধ কণ্ঠে বললেন, সেটাই বা করবে কেন? আমেরিকায় যখন খুঁটি গেড়েছে তখন এদেশের মতোই তো হয়ে যাওয়া উচিত। আলাদা আইডেন্টিটি ধরে রাখতে গিয়ে কি জগা খিচুড়ি হচ্ছে না? বাচ্চাগুলো মার্কিন কালচারের মানুষ, সেগুলোকে ধরে ধরে বাঙালি কালচার গেলাচ্ছে। ফলটা হচ্ছে কি? বকচ্ছপ বা হাঁসচারু? যামিনীদা হাসলেন, বললেন, আমেরিকায় থেকে বাঙালি কালচার নিয়ে বাড়াবাড়ি করলে আমার পছন্দ হয় না। আলটিমেটলি এই সমাজের সঙ্গেই তো মিলেমিশে যেতে হবেই। ব্যাপারটা একজন এক রকমভাবে দেখবেন, কিন্তু সকলেই আপনার মতো করে ভাববেন না। বঙ্গ সম্মেলনের বক্তৃতায় আমি বলেছিলাম, আমেরিকা তো দূরস্থান, কলকাতার ইংলিশ মিডিয়ামে পড়ে কত বাঙালি ছেলে মেয়ে, তারাও বাংলা ভুলে যাচ্ছে। অথচ দেখবেন কলকাতাতেই গুজরাটি বা মারোয়ারি আছেন, আমেরিকাতেও আছেন, তারা সহজে নিজেদের মাতৃভাষা বা আচার ব্যবহার ভুলছেন না। এইভাবে চাপান উত্তর চলতে লাগলো। রাত নিশুত হতে লাগলো। বৌদি শুতে চলে গেলেন। আমরা রাত 2-2:30 অবধি চালিয়ে গেলুম। তবে বিতর্কের একটা সুবিধে আছে, শেষ অবধি কেউই হারে না বা জেতে না। সমস্যাটা যেখানে ছিল সেখানেই থেকে যায় এবং কেউই তার নিজের মত পাল্টে ফেলে না। যামিনীদা যাই বলুন, মার্কিন প্রবাসী যেসব বাঙালি নিজেদের ভাষা বা সংস্কৃতি ধরে রাখতে চাইছেন বা ধরে রাখার উপায় চিন্তা করছেন, আমার ভোট তাঁদের পক্ষেই। বাঙালি বড্ড বেশি আত্মবিস্মৃত জাত। তার কোনো জাতীয় চরিত্র বা ব্যক্তিত্ব নেই। চারিত্রিক দৃঢ়তার একান্ত অভাব। তাই বাঙালি সহজেই অন্য কালচারের দ্বারা আক্রান্ত ও বশীভূত হয়। মার্কিন বাঙালিরা যদি এই রোগের টিকা আবিষ্কার করতে পারেন তাহলে দেশের বাঙালিরাও উপকৃত হবেন, তারা পারুন বা না পারুন। এ নিয়ে যে ভাবছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। যামিনীদাকে রাত 2:30 অবধি এটা বুঝিয়ে উঠতে পারিনি। বেশ রাত করে ঘুমিয়েও যামিনীদা সাত সকালে উঠে অফিসে চলে যান। সকালে উঠে পুজো আচ্চা সেরে আমি সকালের নরম আলোয় জানলা দিয়ে নিউ ইয়র্ক দেখছিলাম। শহরটা যতবার দেখি ততবারই এক আলাদা আকর্ষণ টের পাই। সম্মোহনকারী কী একটা রহস্যময় জাদু আছে এই শহরের। এই জাদু আছে কলকাতারও। চিরকালের মতো যে শহরের সম্মোহনে আমি বাঁধা পড়েছি। বেশ কয়েক বছর আগে আগ্রায় তাজমহল দেখতে গিয়ে খানিকটা হতাশ হয়েছিলাম প্রথমে। তারপর সবটা ঘুরে টুরে দেখে যখন ফিরে আসছি
তখন কেন যে অমোঘ অথচ দুর্বোধ্য এক আকর্ষণে বারবার ফিরে চাইছিলুম তার ব্যাখ্যা আজও খুঁজে পাই না। তাজমহল যেন এখনও আমাকে ডাকে। নিউ ইয়র্কে কোনোদিনই আমি পাকাপাকিভাবে থাকতে পারবো না, কিন্তু সুযোগ পেলেই এখানে আমি আসব বারবার। সকালে জলখাবার খাওয়ার সময় বৌদি বললেন, চলুন আজ আপনাকে 14th স্ট্রিটে নিয়ে যাব। সেটা আবার কোন এলাকা? নিউ ইয়র্কের সস্তার বাজার, একটু ভয়ের জায়গাও, দিন দুপুরে মাগিং হয়। ঘাড় নেড়ে বললুম, চলুন। সাবওয়ে ধরে আমরা দুপুরের আগেই পৌঁছে গেলুম 14th স্ট্রিটে। তবে এ কথা সত্য যে নিউ ইয়র্কের অন্যান্য জায়গার মতো আভিজাত্য এই এলাকার নেই। তুলনামূলকভাবে এটা নিশ্চয়ই দরিদ্রতর অঞ্চল, তবু এই 14th স্ট্রিটের বর্ণাঢ্যতাও আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের চেয়ে অনেক বেশি। রাস্তা বিশেষ রকমের চওড়া এবং চারিদিক চমৎকার ঝকঝকে ও ঝলমলে। আমরা দোকানে দোকানে ঘুরতে লাগলুম। কোনো বিশেষ সওদা নয়, সস্তায় যা পাওয়া যায় কিনে নেব এমন মনোভাব। বেশিরভাগ দোকানেরই দুটো বিভাগ, ওপরের রাস্তার লেভেলে একটা, আর বেসমেন্ট বা মাটির তলার একটা দোকানে জিনিসপত্রের স্টক। দেখলে মাথা ঘুরে যায়। মাত্র 90 সেন্ট দিয়ে প্রকাণ্ড এক বোতল শ্যাম্পু এবং আরও কম দামে তরল সাবানের একটা ফাইল কিনে ফেললুম। $1.5 দামে ভ্যানিটি ব্যাগ পেয়ে তাও কিনে ফেলা গেল দুটি। সস্তায় পেয়ে এক সেট টুথব্রাশ কিনে ফেলা গেল এবং কিছু সাবান। তবে জামা কাপড় বা টি শার্ট তেমন সুলভ মূল্যে পাওয়া গেল না। ঘুরে ফিরে দেখলাম আমাদের দেশের জামা কাপড় গুণগত উৎকর্ষে কারো চেয়ে কম তো নয়ই, দামেও বেশ সস্তা। নিউ ইয়র্কে $5 যেসব টি শার্ট বিক্রি হচ্ছে, কলকাতায় তার দাম 15-20 টাকা হলেই ঢের। দিল্লিতে আরও কম দামে পাওয়া যায়। নিউ ইয়র্কের বিভিন্ন দোকানে সুতোর কাজ করা চমৎকার এক ধরনের শার্ট শোকেসে সাজানো দেখেছি। $28-35 মতো দাম। ইচ্ছে থাকা সত্ত্বেও ওই দামের শার্ট কিনতে সাহস পাইনি, কারণ যতবার গায়ে দিতে যাব ততবার দামের কথা ভেবে বাঁধো বাঁধো ঠেকবে এবং পরতে ভারী কার্পণ্য আসবে। কলম কিনবার ইচ্ছে ছিল, দামের জন্যই হয়নি। ফলে আমেরিকায় নিজের জন্য কেনাকাটার ভাবনাটা মাথা থেকে তাড়ালাম। এখন বাড়ির লোকজনের জন্য যা কিছু ছোটোখাটো উপহার কেনার কথা ভাবা যাক। কেনাকাটার চেয়েও অনেক বেশি আকর্ষণ হলো মার্কিন সওদা দেখে বেড়ানো। এইসব বিচিত্র জিনিস এবং তার বৈচিত্র্য এত যে দোকানে দোকানে স্রেফ ঘুরে বেড়ালেও অনেক জ্ঞান লাভ ঘটে যায়। আমার মেয়ের এখন কম্পাস লাগে না, জ্যামিতির পাঠ শেষ করে সে আর্টস পড়ছে। ছেলে মোটে ক্লাস 4, তারও জ্যামিতি শুরু হয়নি। তবু একটি বিচিত্র সুন্দর কম্পাস সস্তায় বিকোচ্ছে দেখে ঝপ করে কিনে ফেললুম। এইসব পাগলা পরিকল্পনা বহির্ভূত কেনাকাটায় বৌদিও আমাকে উৎসাহ দিচ্ছিলেন। আরে কিনে ফেলুন, এমন সস্তা ভূভারতে পাবেন না, যা পছন্দ হয় কিনে ফেলুন। 14th স্ট্রিট বেশ লম্বা রাস্তা। হাঁটতে হাঁটতে বুঝতে পারছি দোকানপাটের চরিত্র পাল্টে যাচ্ছে। মনোহারি, জামা কাপড়, লেদার গুডসের পর আমরা চলে এলুম ইলেকট্রনিক্সের রাজ্যে। রিমোট কন্ট্রোল খেলনা বা মোটর গাড়ি ফুটপাথেই বিক্রি হচ্ছে, আর ফুটপাথেই চতুর ও সন্দেহজনক চেহারার কৃষ্ণাঙ্গরা হাতে তাস সফল করতে করতে পথচারীদের আহ্বান করছে ইনস্ট্যান্ট জুয়ায়। এক মেম সাহেব $1 বাজি ফেলতেই এক কৃষ্ণাঙ্গ ঝপ করে তাস বেঁটে দিয়ে বলল, ইউ উইন, বলেই $2 দিয়ে দিল। এটা টোপ, আরও খেলার জন্য প্ররোচিত করা। বৌদি যথেষ্ট সাহসী মানুষ, টুক করে মেম সাহেবের কাছে গিয়ে চাপা স্বরে বললেন, ডোন্ট স্টে হিয়ার এনিমোর, ইউ আর বিং ট্র্যাপড। বলেই দুজনে জায়গাটা একটু দ্রুত পায়ে পেরিয়ে গেলাম। মোড়ের কাছ বরাবর একটা রেস্তোরাঁ দেখে বৌদি আমাকে নিয়ে ঢুকলেন। ছোট দোকান,
পিজাই তার প্রধান আকর্ষণ। পিজা জিনিসটা আমার বেশ লেগেছিল। আবার গরম পিজা খিদের মুখে চমৎকার লেগেছিল। খেয়ে দিয়ে বেশ আলসেমি লাগলো। আজ আমাদের মিউজিয়াম অফ মডার্ন আর্টে যাওয়ার কথা, বিকেলে নাটক দেখার প্রোগ্রাম। বৌদি বললেন মডার্ন আর্ট মিউজিয়ামে যেতে হলে বাস ধরতে হবে। আমি একটু উজ্জীবিত হলুম। এসে অবধি বাসে চড়া হয়নি। এখানকার বাস কেমন, কলকাতার মতোই কিনা তা জেনে যাওয়া উচিত। বাস স্টপে দাঁড়িয়ে গেলুম। বাসে ওঠার লোক বিশেষ নেই। আমরা উঠব 7 নম্বর বাসে। দু একটা বাস চলে গেল। ভারী সুন্দর স্ট্রিমলাইন্ড তাদের গড়ন এবং একতলা। মিনিট 5 মধ্যেই এসে গেল অভিপ্রেত 7 নম্বর। এলো বেশ স্থিমিত মসৃণ গতিতে। কলকাতার বাসের মতো গাঁক গাঁক করতে করতে ভয়াবহ গতিতে এসে সে আচমকা দাঁড়িয়ে গেল না, প্রাণান্তকর আওয়াজ তুলে বা ব্রেক কষে। নরমভাবেই থামলো এবং স্বয়ংক্রিয় দরজা খুলে গেল। কন্ডাক্টরের বালাই নেই। ড্রাইভার একাই চালক এবং টিকিট বিক্রেতা। উঠতেই একটা স্লট মেশিনের মতো যন্ত্র, পয়সা নয়, তাতে ফেলতে হবে সেই চাকতি যা সাবওয়েতে যেতে লেগেছিল। ড্রাইভার সাধারণত টিকিট দেয় না, তবে চাইলে দেয়। টিকিটের লম্বা ফিতের রোল ড্রাইভারের মাথার কাছেই ঝুলে আছে। কৃষ্ণাঙ্গ চালকটিকে দেখে ভারী ভালো লাগলো। বয়স 30-এর এপিঠ ওপিঠ, গম্ভীর ব্যক্তিত্বময় চেহারা আর দারুণ স্মার্ট। এক অশীতিপর বৃদ্ধা বাসে উঠে জিজ্ঞাসা করলেন, হোয়াটস দ্য নাম্বার? ড্রাইভার গম্ভীর গলায় বলল, ইটস 7 সুইটহার্ট, জাস্ট লুক আপ টু দি সাইন। সুইটহার্ট শুনে বৃদ্ধার মুখে ভারী খুশির হাসি ফুটে উঠল। একজন পঙ্গু হুইল চেয়ার সমেত বাসে উঠবে বলে অপেক্ষা করছিল। ড্রাইভার চাবি নিয়ে গিয়ে বাসের মাঝ বরাবর একটা বন্ধ দরজা খুলে দিল। সেই দরজার ব্যবস্থা এমনই যে ফুটপাত থেকে অনায়াসে হুইল চেয়ার নিয়ে উঠে এলো লোকটি। নিউ ইয়র্কে বাস ততক্ষণেই স্টপে দাঁড়ায় যতক্ষণ না ওঠানামা নিশ্চিন্তভাবে শেষ হয়। কেউ পড়ে থাকে না, কেউ রয়ে যায় না। বাসে তাড়াহুড়ো কিছু নেই। শীততাপ নিয়ন্ত্রিত এইসব বাসগুলি বিশেষ রকমের আরামদায়ক, চলে মন্দ গতিতে। স্মার্ট ভদ্র ব্যক্তিত্ব সম্পন্ন বাস ড্রাইভারটির মুখশ্রী আমি আজও ভুলিনি। কয়েক স্টপ পরে আমরা নামলাম। একটু হেঁটেই মিউজিয়াম অফ মডার্ন আর্ট। এও এক বিশাল মায়াপুরী। আগাগোড়া শীততাপ নিয়ন্ত্রিত এই মিউজিয়ামের অভ্যন্তরে এসক্যালেটরও আছে, আর এতই বিশাল যে মনে হয় ঘুরে ঘুরে দেখতে দিন 7 লেগে যাবে। ভালো করে দেখতে গেলে লাগবেও তাই। তবে আমি তেমন শিল্প সমজদার নই বলে ততটা সময় নিলাম না। আমার প্রিয় শিল্পী যাঁরা, খুঁজে খুঁজে তাদের অরিজিনাল কাজ দেখতে লাগলাম। মন্দ্রিয়ান কত বড় শিল্পী, তার বিচার রসিকজন করবেন, কিন্তু তার জ্যামিতিক নকশা বা চৌখুপির সামনে আমি বিশেষ সময় ব্যয় করিনি। আর মার্কিন আধুনিক শিল্পের নামে যে সমস্ত ধ্যাসটামো আর হাস্যকর কাটুম কুটুম আছে, তা আমার ক্ষেত্রে কমিক রিলিফের কাজ করেছে মাত্র। অত বড় মিউজিয়ামে সালভাদর দালির মাত্র একটি কাজ খুঁজে পেলাম। পিকাসোর অবশ্য অনেকগুলো কাজ আছে চমৎকার। যেটা সবচেয়ে লক্ষণীয় তা হলো ছবি বা ভাস্কর্যের সৌন্দর্য উপভোগ করার জন্য আশেপাশে অনেকটা জায়গা ফাঁকা রাখা হয়েছে, গায়ে গায়ে সাজানো হয়নি। তেমনই রুচিসম্মত হলো আলোর ব্যবস্থা। আলো চোখে লাগে না, কিন্তু ছবির খুঁটিনাটি অবধি ফুটিয়ে তোলে। মনের অনেক বিশাল বিশাল কাজ এখানে রয়েছে। পৃথিবীর সব কজন আধুনিক শিল্পীরই কাজ রয়েছে। ঘন্টা চারেক লাগলো শুধু বেছে বুঝে ছবিগুলো দেখে উঠতেই। ঘন্টা চারেক পর বেশ ক্লান্ত লাগছিল, চোখেও কিছুটা ধাঁধা, তবু বেশ ভালো লাগছিল। এই মিউজিয়ামের খ্যাতি বিস্তর শুনেছে, সেই খ্যাতি অকারণ নয় বোঝা গেল। জীবনে আমি সাইকেল ছাড়া বিশেষ কোনো রকমের যানবাহন চালাইনি। স্বতঃচাল গাড়ি অর্থাৎ মোটর গাড়ি, মোটর বাইক, বিমান বা ওই জাতীয় কিছুই চালানোর প্রশিক্ষণ নেওয়া হয়নি বটে, কিন্তু এইসব যানবাহনের প্রতি আমার একটা সহজাত কৌতূহল আছে। এই প্রতিবেদনের আগেও তার উল্লেখ করেছি। গাড়ি বা মোটর বাইক নতুন ধরনের হলে তা লক্ষ্য করা আমার একটা নেশা।
কিছুকাল আগে আমার এক আত্মীয় একটি অটোমেটিক গিয়ারের স্কুটার কিনেছিলেন। একদিন লেকের ধারে নির্জন রাস্তায় নিয়ে গিয়ে সে আমাকে বলল, একটু চালিয়ে দেখুন তো। স্কুটারটি বেশ দামি ও ঝকঝকে। আমি তার পিছনে দু একবার চেপেছিও, কিন্তু চালানোর প্রস্তাবে সভয়ে পিছিয়ে গিয়ে বললুম, ও বাবা, আমি পেরে উঠব না। যেসব জিনিস নিজে নিজে চলে তাতে চাপতে আমার একা ভরসা হয় না। সে খুব হাসল এবং সাহস দিয়ে বলল, সাইকেল চালাতে তো জানেন, সুতরাং ব্যালেন্সটা আছে, ওতেই হবে। আর গিয়ার না থাকায় এতে ঝামেলাও বিশেষ নেই। তবু আমি সাহস পাই না। কপাল খারাপ, এই ঘটনার সময় আমার শিশুপুত্র উপস্থিত। সে তার বাবার কাপুরুষতা দেখে খুব হাসছে আর মনে মনে দুও দিচ্ছে। সুতরাং দোনো মনো করে একসময় চেপে বসলাম। বার কয়েক যন্ত্রপাতি বুঝে নিয়ে টুক করে ছেড়েও দিলুম এবং স্কুটার দিব্যি আমাকে নিয়ে ছুটতে লাগলো। এবং ব্যাপারটা এত হাস্যকর রকমের সহজ বলে মনে হলো যে আগের ভয়ের কারণটা খুঁজেই পেলুম না। যাই হোক, আমার বাহাদুরি ওই স্কুটার চালানো অবধি আটকে আছে, বেশি দূর এগোয়নি। মিউজিয়াম অফ মডার্ন আর্ট দেখে বেরিয়ে যখন বৌদির সঙ্গে রাস্তায় হাঁটছি, তখন হঠাৎ রাস্তার ধারে একখানা মোটর বাইক দেখে দাঁড়িয়ে পড়লুম। দাঁড়িয়ে পড়ার মতোই ঘটনা। ভারতবর্ষে আমি বিস্তর মোটর বাইক দেখেছি বটে, কিন্তু এরকম পেল্লায় এবং বিস্ময়কর যন্ত্র আর দেখিনি। আমেরিকা বৃহতের দেশ বটে, কিন্তু মোটর বাইকটাও এরকম ম্যাগনাম সাইজের বানানোর কি দরকার, তা বুঝে ওঠা কঠিন। একজন গড়পড়তা গড়নের মানুষের পক্ষে দু চাকার ওপরে ওই বিশাল জিনিসটি সামলানো কি সোজা কথা? আমার হিসেবে মোটর বাইকটি লম্বায় অন্তত 8-10 ফুট হবে। যন্ত্রপাতি অতিশয় জটিল এবং বিভ্রান্তি ঘটানোর মতো। সামনে যে প্যানেলটি আছে, অর্থাৎ স্পিডোমিটার ইত্যাদি যেখানে থাকে, সেটি এতই প্রশস্ত এবং তাতে এত রকমের ডায়াল ও ডিসপ্লে রয়েছে যা জেট বিমানের প্যানেলেই বুঝিবা থাকে। এই সুবিশাল মোটর বাইকটি চালানোর জন্য নিশ্চয়ই সুবিশাল মানুষও দরকার। বৌদিকে বললাম, দাঁড়ান, যন্ত্রটা দেখে নি। বৌদি হাসলেন, দেখুন না, এদের সব কিছুতেই বাড়াবাড়ি। একটা মোটর বাইক বানিয়েছে, তাও কি বিচিত্র ব্যাপার স্যাপার। কথা বলতে বলতেই একজন মাঝারি মাপের সাহেব এসে মোটর বাইকটি স্ট্যান্ড থেকে নামালো। একটু এগিয়ে গিয়ে বললাম, হেল অফ এ বাইক, আন্ট ইট? সাহেবের রুক্ষ মুখটা এই প্রশংসায় নরম হয়ে গেল। তটস্থ হয়ে বলল, ইয়া, রাইটস ওয়েল, থ্যাংক ইউ। সাহেব প্রকাণ্ড মোটর বাইকটায় উঠে স্টার্ট দিল। ভয়াবহ কোনো শব্দই হলো না, বরং শব্দই হলো না বলা চলে। প্রায় নিঃশব্দে স্টার্ট নিয়ে শব্দহীন মসৃণ গতিতে যান্ত্রিক মহিষটি ছুটে চলে গেল। আমেরিকার হাইওয়েতে এইসব বিকট মোটর বাইক আমি অবশ্য অনেক দেখেছি, তবে কাছ থেকে খুঁটিয়ে এই প্রথম দেখলাম। যন্ত্রপাতির প্রতি আমার একটা রহস্যময় আকর্ষণ আছে, কেন যে তা আমার নিজের কাছেই দুর্বোধ্য। কোনো যন্ত্রপাতিরই সুচারু ব্যবহার আমি জানি না, তবু চাঁদনি মার্কেট থেকে প্রায় তুরপুন, করাত, প্লাস, রেঞ্জ কিনে আনি আর বউয়ের বকুনি খাই। কিন্তু কিছু ভাঙলে বা সারালে সেই মিস্ত্রিকেই ডাকতে হয়। আবার আমার যন্ত্রপাতিই বোধ হয় মোটর বা অন্যান্য যানবাহনের প্রতি আমাকে আকৃষ্ট করে তোলে। খাওয়ার পর খুব বেশি হাঁটাহাঁটি আমার ভালো লাগে না। তাছাড়া আজ ঘোরাঘুরিও কম হয়নি, তাই ক্লান্ত লাগছিল। বৌদিকে বললাম, বৌদি, আজ থিয়েটারের প্রোগ্রামটা বাদ দিলে হয় না? বাদ দেবেন, কিন্তু আপনাকে নিয়ে তো সোজা আমার ব্রডওয়ে যাওয়ার কথা। ওখানে আপনার যামিনীদা যে টিকিট কেটে অপেক্ষা করবেন। ম্লান একটু হেসে বললাম, তাহলে চলুন যাই, তবে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। নাটকের দ্বিতীয় দৃশ্যেই হয়তো আমি ঘুমিয়ে পড়ব। বৌদি সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন হয়ে বললেন, তাহলে গিয়ে কাজ নেই, দাঁড়ান, ওকে একটা টেলিফোন করে দিই তাহলে, এখনও অফিসে আছে। এই যে যত্রতত্র যখন খুশি কাউকে টেলিফোন করা,
এটা কলকাতায় কতই অসম্ভব। দোকানদার বা অফিসের লোকেরা দয়া দাক্ষিণ্যের উপরে নির্ভর করে। পাবলিক টেলিফোন কলকাতায় কটা আছে তা হাতে গুনে বলা যায়, আর কটা সচল এবং জ্যান্ত তাও ভুক্তভোগী মাত্রই জানেন। আমেরিকায় টেলিফোন যত্রতত্র, সব সময় সর্বত্র হাতের নাগালেই যন্ত্রটি পাওয়া যায়, এমনকি হাইওয়েতেও অসুবিধেয় পড়তে হয় না। সুতরাং বৌদি 5 মিনিটের মধ্যে টেলিফোন করে ফিরে এসে বললেন, ওকে অফিসেই পেয়েছে, চলুন চলুন, নাটকে যেতে হবে না। আমি মাথা নেড়ে বললাম, নাটকে যখন যাচ্ছি না তখন আরেকটু ঘোরাঘুরি করি। তাই হবে। বিশ্বের সর্বত্রই এখন সিনেমা হলগুলির বেশ দুর্দশা চলছে। তার কারণ টিভি এবং ভিডিও। সম্প্রতি এই দুরবস্থা ভারতবর্ষেও দেখা দিয়েছে এবং তার জন্য চেঁচামেচিও বড় কম হচ্ছে না। তার সিনেমার এই দুর্দিন অগ্রসরতর দেশে শুরু হয়ে গিয়েছে আরও অনেক আগে। ভারতবর্ষে এখনও সব বাড়িতে টিভি নেই, ভিসিআর বা ভিআইপি কারো ঘরেই নেই। শহরগুলিতে ভিডিও পার্লার সবে চালু হয়েছে, তাতেই হল মালিকদের ত্রাহি ত্রাহি অবস্থা। সেক্ষেত্রে আমেরিকায় ভিসিআর আর টিভি বহু গুণ বেশি, ঘরে ঘরেই আছে। সুতরাং সিনেমা হল ব্যবসা বিশেষ পাত্তা পায় না। তবুও অবিরল ছবি চালিয়ে এবং হল ছোট করে বা একসঙ্গে একগুচ্ছ ছোট হলে নানাভাবে অস্তিত্ব বজায় রাখার জন্য এরা সংগ্রাম করে চলেছে। কাজেই আমেরিকায় সিনেমা হলের সামনে ভিড় বা লাইন নেই। কিন্তু আমি যে সময় আমেরিকায় ছিলাম সেই সময় লাস্ট টেম্পটেশন অফ খ্রাইস্ট নিয়ে হইচই হচ্ছে এবং মডার্ন আর্ট যেদিন দেখে বেরোলুম সেই দিনই ছবিটি রিলিজ করেছে। সামনেই একটা চেঁচামেচি শুনে একটু এগিয়ে গিয়ে দেখলুম একটা সিনেমা হলের পাশে অন্তত 1000-2 লোকের জমায়েত। বক্তৃতা হচ্ছে, বিক্ষোভ, পথচারীদের হাতে হাতে বিলি করা হচ্ছে এই ছবির বিরুদ্ধে ধর্মপ্রাণ খ্রিস্টানদের বিক্ষোভ ও বেদনার কথা এবং তীব্র প্রতিবাদও। খুব ভালো লাগলো। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রতিবাদ জানানোর পদ্ধতিটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তারা মানুষকে বক্তৃতার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে কেন এই খ্রিস্টের পক্ষে অবমাননাকর সিনেমাটি দেখা মানুষের উচিত নয়। অন্যদিকে হলে ঢুকবার জন্য মানুষের দীর্ঘ লাইন ধৈর্য ধরে অপেক্ষা করছে। আমেরিকা সিনেমা হলের সামনে এই ভিড় এই প্রথম দেখলাম, এবং বেশ ভালো রকমের ভিড়, যাকে বলা যায় হাউসফুল। আমেরিকায় যত হ্যান্ডবিল, পুস্তিকা বা বিজ্ঞপ্তি পেয়েছি সবই সযত্নে সঙ্গে এনেছে। তার মধ্যে এই হ্যান্ডবিলটিও ছিল। পরে অবশ্য সেটি খুঁজে পায়নি, ট্রানজিটে কোথাও হারিয়ে গিয়ে থাকবে। সিনেমা হলের বিক্ষোভ কিছুক্ষণ দাঁড়িয়ে শোনা হলো। বক্তারা যা বলছেন তাতে আবেগ আছে বটে, কিন্তু যুক্তি বা ব্যাখ্যার উপর ভিত্তি করেই বলছেন। তাতে অনাবশ্যক আক্রমণ বা ঝাঁজ নেই। নিউ ইয়র্কে যাদের গাড়ি আছে তাদের শতকরা বোধহয় 90 ভাগেরই গ্যারেজ নেই। যত গাড়ি তত গ্যারেজ করতে হলে গোটা শহরের অর্ধেকটাই চলে যাবে। আমেরিকানরা ঘোরতর গাড়িবাজ এবং অনেকেরই একাধিক গাড়ি আছে, সুতরাং সেসব গাড়ি রাস্তাতেই পড়ে আছে। জামিনীদাদের গাড়িটিও রাস্তাতেই পার্ক করা থাকে 12 মাস, তবে তার নিয়মও আছে। শুক্রবার রাস্তার উত্তর দিকটা পরিষ্কার করে ঝাঁটপাট দেওয়া হবে বলে ওই দিন ওদিকে গাড়ি পার্ক করা চলবে না, রাখতে হবে দক্ষিণ দিকে। ভুল হলে জরিমানা এবং জবাবদিহির ব্যাপারটা রয়েছে। সুতরাং এ ব্যাপার নিয়ে গেরস্ত বেশ টেনশনে থাকে। বৌদি এবং জামিনীদারও গাড়ি রাখা নিয়ে বারবার আলোচনা হচ্ছিল শুক্রবার সকাল থেকে। আলোচনাটি এমনই সিরিয়াস যে গাড়িটি আমার না হলেও এবং আমার কিছু না এলে গেলেও টেনশনটা আমাকেও এমন সংক্রমিত করলো যে বার কয়েক জিজ্ঞেস করে ফেললুম, বৌদি গাড়িটা যেন কটায় উল্টো দিকে পার্ক করতে হবে। যাকে টেনশন কাটবার পর ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়া গেল এবং সারাদিন সাবওয়ে, বাস ইত্যাদিতে চড়ে অনির্দেশ্য ঘুরে বেড়ালুম বৌদির সঙ্গে। এর মধ্যে কলম্বাস থেকে তনুশ্রীর ফোন এলো, শীর্ষেন্দু দা কবে আসছেন? আমি যে হাঁ করে বসে আছি। ওয়াশিংটন থেকে দীপঙ্কর ফোন করলো, কবে আসছেন? অনেক দিন আপনার সঙ্গে আড্ডা হয়নি। সেই আনন্দবাজারের নিউজ ডেস্কে কাজ করার সময় নাইট ডিউটি দিতে দিতে যেমনটি হতো। ফোন এলো লস অ্যাঞ্জেলেস থেকে এমদাদ খানের, দাদা আপনার কিন্তু লস অ্যাঞ্জেলেসে আইতেই হইবে।
সব ব্যবস্থা হইতেছে। উইকেন্ড ছাড়া আমেরিকাবাসীদের বেড়ানো, খেলা, আমোদ ফুর্তির জন্যে। সাপ্তাহিক দিনে প্রত্যেকেরই হাড় ভাঙা খাটুনি। কাজে কাজে ব্যাপারটা এখানে ফাঁকি দিলে চলে না। চাকরির স্থায়িত্ব বলেও কিছু নেই, কাজেরই দাম। কাজে ভুল চোখ হলেই পত্র পাঠ বিদায়। সুতরাং ফাঁকিবাজি করে মার্কিন মুলুকে টিকে থাকা কঠিন ও প্রায় অসম্ভব। উইকেন্ডে অর্থাৎ শনিবার সকালবেলায় যামিনীদা ও বৌদির সঙ্গে ওয়াশিংটন রওনা হওয়া গেল। যামিনীদাদের গাড়িতে এই প্রথম উঠলুম। ব্যবহার হয় না বলে গাড়িটি অবহেলিত রাস্তায় পড়ে আছে। গাড়িতে উঠে দেখি পিছনের সিটে ডান ধারে যামিনীদার ছোট্ট নাতিটির জন্য একটি সেফটি বেল্ট লাগানো ছোট্ট চেয়ার সাঁটা আছে। সেদিকটায় বসবার উপায় নেই, বসতে হলো বাঁ দিকে। যামিনীদা আর বৌদির সামনে। বৌদি চালক আর যামিনীদা স্বঘোষিত নেভিগেটর। যাচ্ছি দক্ষিণে, সুতরাং বাঁ দিকে পড়ে পূব দিক। ফলে সকালে চড়া রোদ গায়ে এসে পড়ল। গাড়িতে উঠবার পর দুঃসংবাদটি জানা গেল, এই গাড়িটি শীততাপ নিয়ন্ত্রিত নয়। যামিনীদা বা বৌদি কেউই বিলাসী মানুষ নয় বলে এসব ব্যাপারে উদাসীন। গাড়ি একটা রাখতে হয় বলে রাখা, সেটি বিলাসবহুল বা আরামদায়ক কিনা তা নিয়ে তারা মোটেই ভাবিত নন। দুঃসংবাদ আরও একটা জানতে পারলুম গাড়িতে ওঠার কিছুক্ষণ বাদে। পিছনের জানলার কাঁচ ফিক্সড, অর্থাৎ বাইরের বাতাস ঢোকবার পথ নেই। এমনিতেই আমার ঘাম বেশি হয়, তাতে আবদ্ধ জায়গায় এই গরমে ওয়াশিংটন পর্যন্ত যেতে যেতে আমি না মোমবাতির মতো গলে নিঃশেষ হয়ে যাই। ব্রুকলেন ছেড়ে নিউ ইয়র্কের সীমানা পেরিয়ে হাইওয়েতে পড়ার পরও শরীরে হাওয়া লাগলো না, রোদ চড়তে লাগলো। তবে মার্কিন প্রকৃতি এবং দৃশ্যাবলী চোখের পক্ষে এক অতি উপভোগ্য ভোজ্য। কিছুক্ষণের মধ্যেই শরীরের অর্ধেক কষ্ট ভুলে গেলাম। বৌদি গাড়ি ভালোই চালান এবং যথেষ্ট সাবধানে, কিন্তু যামিনীদা পদে পদে তার ভুল ধরতে লাগলেন। আহা, ওদিকে গাড়ি টাল খেলো কেন? ওই ট্রাকটাকে পাশ করতে দাও, লেনটা চেঞ্জ করা উচিত ছিল। আমি বললাম, যামিনীদা প্লিজ, বৌদির মনোযোগকে কোনো রকম ব্যাঘাত ঘটাবেন না, উনি ভালোই চালাচ্ছেন। যামিনীদা তার অসম্ভব সাদা দাঁতে শিশুর মতো হাসলেন। ভোরবেলাতেই বেরিয়ে পড়েছে, ব্রেকফাস্ট হয়নি। ঘন্টা দেড় দুয়ের রাস্তা পার হয়ে আমরা এক বিশাল রেস্তোরাঁর চত্বরে ভেরালুম। দেখলাম রাস্তায় বেরিয়ে পড়া আমেরিকানদের সংখ্যা বড় কম নয়। উইকেন্ডে যে হাজারে হাজারে মানুষ বেরিয়ে পড়ে, তাদেরই কয়েকশো এখানে প্রাতরাশ সারতে ঢুকেছে। বিশাল পার্কিং লটে গিজগিজ করছে মনোমুগ্ধকর সব গাড়ি, দামি, অতি দামি, অবিশ্বাস্য দামি। এইসব গাড়ির ভিড়ে অনেক কষ্টে একখানি স্পেস পেয়ে তাতে গাড়ি ঢুকিয়ে আমরা নামলুম। রেস্তোরাঁ বলতে শুধু রেস্তোরাঁই তো নয়, তাতে খুচখাচ অন্যান্য জিনিস কেনার দোকানও রয়েছে। বাচ্চাদের খেলা বা সময় কাটানোর আয়োজন, ফোয়ারা, বই বা পত্রপত্রিকা স্টল, নানা কিছু আছে। আমি অবশ্য গাড়ির সেদ্ধ হওয়া গরম থেকে বেরিয়ে সবচেয়ে বেশি উপভোগ করছিলাম রেস্তোরাঁর শীততাপ নিয়ন্ত্রিত অভ্যন্তরের আরামটুকু। আমি খাবার জন্য নিলাম ফলের রস, গরম আলু ভাজা আর টোস্ট, পরে চা। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের পর্বটি। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি এরকমই আরও গল্প শুনতে চান, তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সমস্ত গল্প পেতে পারেন। আজকে বিদায় নিলাম, নমস্কার।